কত সুন্দর জলাবদ্ধতার দৃশ্য বাংলাদেশে। যেই দিকে তাকাবেন সেই দিকে জলাবদ্ধতা, সেই দিকে পানি আর পানি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশের জলাবদ্ধতার এক মহা উৎসব চলছে। আপনি রাস্তাঘাটের দিকে তাকাবেন, কোমর সমান, গলা সমান, ডুবে যাওয়ার মতো পরিমাণ পানি। মানুষের বসত বাড়িতে পানি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পানি, সর্বত্র পানিতে সয়লাব। মনে হচ্ছে এই দেশ পানিতে ডুবে যাচ্ছে। তো দেখার কি কেউই নেই? তো এই যে জলাবদ্ধতা, প্রতি বৃষ্টির মৌসুম আসলেই এই জলাবদ্ধতার কবলে আমাদেরকে পড়তে হয় কেন? এর জন্য এর পেছনে দায়ী কারা? দায়টা কার? শুধুই কি নেচার বা প্রকৃতি দায়ী? শুধুই কি প্রাকৃতিক কারণে এগুলো ঘটছে, যে প্রকৃতির উপরে দায় চাপিয়ে দিলেই দায় সারা যাবে? এই দায় থেকে সরকারের এমপি মন্ত্রী কোনোভাবে দায়মুক্ত হতে পারে? এই দায় থেকে সিটি কর্পোরেশনগুলোর যে মেয়র বা কমিশনার, কাউন্সিলর যারা রয়েছে তারা দায়মুক্তি পেতে পারে? বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, লুটপাট, ভূমিদস্যুতা করে বেড়ায়, তারা কি এই দায় থেকে কোনোভাবে মুক্তি পেতে পারে? আমলাতান্ত্রিক জটিলতা, তারা কি কোনোভাবে এই দায় থেকে মুক্তি পেতে পারে? কিন্তু দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার আসে, সরকার যায়, কিন্তু এগুলো দেখার যেন কেউ নেই। আচ্ছা, এই জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থার নামে শত শত কোটি টাকা যে বরাদ্দ দেয়া হয়, এই টাকাগুলো যায় কোথায়? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এরিয়াতে যে বন্যা কবলিত এলাকা, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বানভাসী মানুষের যে আর্তনাদ, তাদের মানবতার সেখানকার জীবনযাপন, তাদের খাবার নেই, শুকনো খাবারের অভাব, খাবার পানির অভাব, পানি নেই সেখানে, শিশু খাদ্যের অভাব। তো এই যে আর্তনাদ, এই যে হাহাকার, তো সেই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এরিয়াতে এই যে বন্যা এবং পাহাড় ধসের ঘটনা ঘটছে, এই সব কিছুই কি প্রাকৃতিক কারণে ঘটছে? হ্যাঁ, প্রাকৃতিক কারণ কিছুটা রয়েছে, যেমন বঙ্গোপসাগরে লঘুচাপ, মৌসুমী বায়ুর প্রভাব, এই প্রভাবে অতিবৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে। ওকে, এটা প্রাকৃতিক কারণ মানলাম। তো এই যে অতিরিক্ত মাত্রায় পাহাড় ধস হচ্ছে, এটা কেন? এত পরিমাণে পাহাড় ধস হওয়া, এটাও কি প্রাকৃতিক? নাকি অপরিকল্পিতভাবে যে পাহাড়গুলো কাটা হচ্ছে সেটা দায়ী? বন জঙ্গল থেকে গাছ কেটে উজাড় করে ফেলা হচ্ছে, এগুলো কি দায়ী না? তো এই যে অপরিকল্পিতভাবে বন জঙ্গল সাফাই করে দেয়া হচ্ছে, গাছপালা কেটে, পাহাড় কেটে সাফাই করে দেয়া হচ্ছে, রোহিঙ্গাদের ক্যাম্প বানাতে গিয়ে অপরিকল্পিতভাবে এই গত বছরগুলোতে রোহিঙ্গারা যেভাবে গাছপালা কেটেছে, যেভাবে পাহাড় কেটেছে, তো পাহাড় ধসের জন্য এগুলো দায়ী না? তো এগুলো দেখার দায়িত্ব কার? এগুলো দেখার দায়িত্ব সরকারের না? সরকারের দায়িত্বপ্রাপ্ত এমপি, মন্ত্রী বা সেখানকার যারা দায়িত্বরত বিভিন্ন সংস্থার অধিদপ্তরের রয়েছে তাদের? তো তারা কি এগুলো দেখছে না? এগুলো যদি সময় মতো পদক্ষেপ নিত, তাহলে এই ধরনের পাহাড় ধস হওয়ার তো কথা না। আর গাছপালা কেটে এই ধরনের যদি উজাড় করে দেয়া হয়, তাহলে ভারী বর্ষণ, অতি বর্ষণ, এগুলো তো হবেই। প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা তো আমাদের হাতের কর্ম দ্বারাই টেনে নিয়ে আসছি, আমাদের হাতের কামাই না এগুলো। তো পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেখার কেউ নেই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার বন্যা কবলিত এলাকার যে এখন পর্যন্ত পাওয়া তথ্য, 8 লাখের মতো মানুষ এই বন্যা কবলিত পরিস্থিতির মধ্যে পড়েছে। এখন পর্যন্ত 55 জনের মতো মানুষ মারা গিয়েছে, সেই তথ্য পাওয়া গেছে। 57 থেকে 60 জনের মতো মানুষ সাপে কামড়ে আহত, এবং গবাদি পশু মারা গেছে 1,20,000-এর মতো। মানুষের স্বপ্ন, মানুষের আশা ভরসা, মানুষের কৃষি জমি, মানুষের বিভিন্ন ধরনের ইনভেস্ট, মানুষের ঘর বাড়ি, মানুষের ঘর বাড়ির আসবাবপত্র, সবকিছু তছনছ হয়ে গেছে। তো এভাবে বৃষ্টির মৌসুম আসলেই এগুলো হবে, বাট এর আগে যে এগুলোকে রক্ষা করার জন্য পূর্ব পরিকল্পনা নিবে, সেই পূর্ব পরিকল্পনা আগে নিতে দেখা যায় না আমাদের দেশে। যখন এই পরিস্থিতির মুখোমুখি হয়, লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়ে,
তারপরে সরকার দায়িত্বরত মানে সংস্থা অধিদপ্তর থেকে বড় বড় বুলি টকশোতে এসে মহা প্ল্যান পরিকল্পনা সাজানো হয়, আমরা এইটা করব, আমরা ওইটা করব, ওইটা করব। কিন্তু যারা ভুক্তভোগী তারাই বুঝে এর কষ্টটা, যারা সবকিছু হারিয়েছে, নিঃস্ব হয়েছে, তারাই বুঝে এর যন্ত্রণা। কয়েকদিন পরে যখন পানি নেমে যায়, সেই মানুষগুলো আবার মাটি কামড়ে ধরে জিরো থেকে জীবন সংগ্রাম শুরু করে। আর এইদিকে যে প্ল্যান পরিকল্পনা করেছিল, প্ল্যান পরিকল্পনা মানে প্রণেতারা, তারা সবকিছু ভুলে খেয়ে থাকে, কারণ দেশে একের পর এক ইস্যু আসে, সেই ইস্যুতে পূর্ববর্তী ইস্যুগুলো চাপা পড়ে যায়। এভাবেই তো বছরের পর বছর, যুগের পর যুগ চলছে। এবার আসি রাজধানী ঢাকার শহর সহ কুমিল্লা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সর্বত্র যে জলাবদ্ধতা, সেটা কেন? সেটাও কি ওই চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের মতো প্রাকৃতিক কারণে হয়েছে? হ্যাঁ, ভারী বর্ষণ হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, ঠিক আছে। 27 ঘন্টায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 110 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে, রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো শহরগুলোতে এই ধরনের অতিবৃষ্টি হলে, ভারী বর্ষণ হলে, সেই পানি ড্রেনেজের ব্যবস্থা রাখতে হবে না? এটাও কি এই রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদেরকে শিখিয়ে দিতে হবে, বারবার বলে দিতে হবে? ওই যে বলেছিলাম শুরুতে যে ড্রেনেজের জন্য শত শত কোটি টাকা যে বরাদ্দ দেওয়া হয়, সে টাকাগুলো যায় কোথায়? ঢাকার শহরের বসুন্ধরা, বারিধারা থেকে শুরু করে নীলক্ষেত, নিউ মার্কেট থেকে শুরু করে ফার্মগেট বলেন, মতিঝিল বলেন, যাত্রাবাড়ি বলেন, সায়দাবাদ বলেন, জুরাইন বলেন, সর্বত্র পানির উপরে পানিতে ডুবে যাচ্ছে। অফিসগামী মানুষ অফিসে যেতে পারছে না, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে, রাস্তার পানি পেরিয়ে গিয়ে দেখে তাদের যে স্কুল, তাদের যে সেন্টার, সেই সেন্টারে মহাসমুদ্র। কই যাবে? তো এই যে দুর্ভোগ হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখার, খালগুলো পরিষ্কার রাখার উদ্যোগটা কে নিবে? সরকারই তো নেওয়ার কথা, তাই না? আচ্ছা, ঢাকার শহর তো রাজধানীর শহর, তো ঢাকার শহরের যে চিত্র আমরা দেখলাম, এটা বিশ্ববাসীকে দেখাতে পারবেন? সরকার এখন যে দায়িত্বে রয়েছেন, বিশ্বকে দেখান খুব ভালোভাবে যে কত সুন্দর আমাদের রাজধানীর শহর। সর্বত্র জলাবদ্ধতা দেখা দিয়েছে, নোংরা পানি, ময়লা পানি, গাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে, মানুষ সাঁতরে পার হতে পারছে না, মানুষ ম্যানহোল খোলা, তার ভিতরে পড়ে যাচ্ছে। মানে একটা রাজধানীর শহর, তাই যদি হয় এত অপরিকল্পিত, তাহলে এই দেশের মানুষ বাঁচবে কি করে? একটা রাজধানীর শহরকে পরিকল্পনা ওয়াইজ সুন্দরভাবে সাজানো যাচ্ছে না। আচ্ছা, এখন তো বিএনপির সরকার ক্ষমতায় 5 মাস 6 মাসের মতো হয়েছে না? ঢাকা শহরটাকে জলাবদ্ধতা নিরসন করার জন্য 6 মাস কি যথেষ্ট সময় ছিল না? তো কই, পারলেন না তো কিছুই। শেখ হাসিনার সরকার 17 বছর, 15, 16, 17 বছর ক্ষমতায় ছিল, সেই সময়েও আমরা এই জলাবদ্ধতার শিকার হয়েছি, কোনো সুফল আমরা পাইনি। তো শেখ হাসিনার সরকার তো দুর্নীতিপরায়ণ সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, তো তারা পারেনি বেশ ভালো। এরপরে আসলো মহা সংস্কারের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস সাহেব, 18 মাস ক্ষমতায় থেকে গেছে। পারছেন ঢাকা শহরকে এই জলাবদ্ধতা নিরসন করার জন্য? পারেননি। মহা সংস্কার আপনি করে গেছেন, আসছে বিএনপির সরকার, 6 মাসেও পারলো না। আচ্ছা, এই বিএনপির সরকার তো অন্যতম তাদের একটা স্লোগান ছিল, তাদের একটা ভিশন ছিল যে খাল খনন করবে, খাল খনন কর্মসূচি। দেশের বিভিন্ন জায়গায় আপনারা খাল খননও করেছেন। তো ঢাকার শহরের খালের অবস্থা কি? ঢাকার শহরের পানি নিষ্কাশনের জন্য যে 40 বা 41, 42টির মতো যে খাল ছিল, সেগুলোর অবস্থা কি? সেগুলোর তো আমার জানা মতে 22 থেকে 23টি চিরতরের জন্য বন্ধ হয়ে আছে। আচ্ছা, দোলাইখাল নামে, পুরান ঢাকার দোলাইখাল নামে যে একটি খাল আছে, সেই খাল কই? সেই খালের অস্তিত্ব কি খুঁজে পাওয়া যায়? এরপরে কল্যাণপুর যে খাল, সেই খালের খবর কি আছে? তাহলে সারা দেশে খাল খনন কর্মসূচি করতেছেন, আবার সারা দেশে জলাবদ্ধতাও দেখা দিয়েছে। তো কি খাল খনন কর্মসূচি শুরু করেছেন? বা বিশেষ করে রাজধানী শহর ঢাকার খাল খনন কর্মসূচি শুরু করতে পারলেন না কেন? ঢাকার খালগুলো যে ছোট্ট নর্দমা এবং ড্রেনে পরিণত হয়েছে এই ভূমিদস্যুদের কারণে,
এই রাজনৈতিক নেতাকর্মীদের খাই খাই করার কারণে রাজনৈতিক নেতাকর্মীরা এই যে অবৈধ স্থাপনা উঠিয়ে খাল ভরাট করে, ময়লা ফেলে খাল ভরাট করে সেখানে নতুন নতুন টঙের দোকান দিয়ে তারপরে তারা ভাড়া খাচ্ছে অবৈধভাবে। তো এগুলো ভেঙে দিয়ে খালকে বড় করছেন না কেন? ঢাকার শহরটাকে, অন্তত রাজধানীর শহরটাকে তো সুন্দর করতে পারতেন। কিন্তু হতাশ, রীতিমতো হতাশ। আচ্ছা, টাকাগুলো যায় কই? সেই পয়েন্টটাতে আসি। শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয় সিটি কর্পোরেশনের মেয়রদেরই তো এই দায়িত্বটা, তাই না? তো সরকার আসে, মেয়র আসে, সরকার যায়, মেয়র যায়, আর নতুন নতুন বাজেট আসে, নতুন নতুন এই শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। টাকা কোথায় যায় আসলে? এই ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হচ্ছে না কেন? ভারী বর্ষণ হলে জলাবদ্ধতা কেন দেখা দিবে? ড্রেনের নোংরা পানি কেন মানুষের বসত বাড়ি, মানুষের রাস্তাঘাট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখা দিবে? মানুষ কেন মানে অচল হয়ে পড়বে? মানুষের চলাচল কেন এই ধরনের বিঘ্ন হয়ে পড়বে? তো টাকাগুলো কার পকেটে যায়, কার পেটে যায়? ওর গলায় পাড়া দিয়ে টাকাগুলো উদ্ধার করতে পারেন না কেন? এই টাকাগুলো তো রাষ্ট্রের টাকা, এই টাকাগুলো তো রাষ্ট্রের জনগণের টাকা। কিন্তু জনগণের টাকার হিসাবটা জনগণই পাচ্ছে না। জনগণ এত অসহায় হয়ে পড়েছে। এই রাজনৈতিক দল, এই সরকার, এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই আমলাতান্ত্রিক ব্যবস্থা কিন্তু এখানে আরেকটা জটিলতা আমাদের দেশে। তো এখান থেকে নিস্তারটা কোথায় আসলে সেটা বলতে চাচ্ছি আমি। কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, আওয়ামী লীগ সরকার 17 বছরে পারেনি, তাদেরকে আমরা দুর্নীতিবাজ বলে সরিয়ে দিয়েছি। ডক্টর ইউনূসের সরকার 18 মাসে পারেনি, একে আরো মহা দুর্নীতিবাজ বলে আমরা সরিয়ে দিয়েছি। এখন বিএনপির সরকার এসেছেন, ইভেন আপনাদের অন্যতম মিশন অ্যান্ড ভিশন হলো খাল খনন কর্মসূচি। 6 মাসে পারেননি, বেশ ভালো। এই বছরও না হয় মানুষ ভোগান্তি স্বীকার করলো, কিন্তু আগামী বৃষ্টির মৌসুমের আগেই যাতে ঢাকার খালগুলো ঢাকার গুরুত্বপূর্ণ খালগুলো অবৈধ স্থাপনা দূর করে সেই খালগুলো খনন আপনারা করতে পারেন, এইটা অন্তত আপনাদের কাছে আমরা দেশবাসী হিসাবে দেখতে চাই। আগামী বৃষ্টির মৌসুমে এসেও যাতে আমাদেরকে দেখতে না হয় যে আবারও সেই জলাবদ্ধতা, সর্বত্র ময়লা পানি, নোংরা পানি। পরিস্থিতিটা দর্শক শ্রোতা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের দেশের সংবিধান বলছে যে এই দেশের জনগণই সকল ক্ষমতার ঊর্ধ্বে। ক্ষমতার উৎস জনগণ, অথচ জনগণ এতটা অসহায় হয়ে পড়েছে সরকার, সরকারি দল, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে, যে জনগণের পকেট থেকে ভ্যাট ট্যাক্স বিভিন্নভাবে টাকা নেওয়া হবে, কিন্তু জনগণ সেই টাকার বিন্দু পরিমাণে হিসাবও পায় না। আর হিসাব নেয়ার কোনো অধিকারই মনে হয় জনগণের নেই। তো এই দেশে সকল ক্ষমতা জনগণের ঊর্ধ্বে থাকা সত্ত্বেও জনগণের বাস্তব পরিণতি বা বাস্তব অবস্থাটা গিয়ে এখানে দাঁড়িয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।